স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতানি যুগের স্থাপত্য শিল্পকলা নিয়ে, ঠিক আছে, বা আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ সুলতানের পিরিয়ড নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সুলতানি যুগের স্থাপত্য শিল্পকলা নিয়ে, ঠিক আছে। তো এখানে পার্ট 1 বলা হয়েছে কারণ আজকে ক্লাসে আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এর পরের ক্লাসগুলোতে আমরা আলোচনা করব যে কোন কোন সুলতান কি কি অবদান রেখেছেন, ঠিক আছে, কোন কোন ধরনের স্থাপত্য নির্মাণ করেছিলেন তা নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে ক্লাসে আমরা এই সুলতানি যুগের স্থাপত্য ও শিল্পকলার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, সুলতানি যুগে স্থাপত্য ও শিল্পকলার ক্ষেত্রে বলা যায় যে এই যুগে ভারতবর্ষে কিন্তু স্থাপত্য ও শিল্পকলার দিক থেকে উন্নতি পরিলক্ষিত হয়, ঠিক আছে। এছাড়াও বলা যায় যে এই যুগে পার্শ্বিক শিল্পরীতি এবং ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে এক নতুন শিল্পরীতির কি হয়েছিল, উত্থান ঘটেছিল, ঠিক আছে। এবং শিল্পকলায় কিন্তু অভূতপূর্ব বিকাশও পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো এই শিল্পকলার একাধিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন এর বৈশিষ্ট্য শুধু প্রথমতম বলা যায় যে খিলান ও কি গম্বুজের ব্যবহার, ঠিক আছে। তো এই যুগে এক নতুন শিল্পরীতি পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো সেই শিল্পরীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি খিলান ও গম্বুজের ব্যবহার। তো দেখো এক্ষেত্রে কি বলা হয়েছে, তো বলা হয়েছে যে এই যুগে কোরে বর্গার পরিবর্তে খিলান, ঠিক আছে, বা গম্বুজের নির্মাণের কৌশল কি হয়, জনপ্রিয় হয়, ঠিক আছে। তো দেখো এর আগে অর্থাৎ সুলতানি যুগের পূর্বের স্থাপত্য শিল্পকলায় যে বিশেষ রীতি প্রচলিত ছিল তা ছিল কি কোরি বর্গার। অর্থাৎ কোরি বর্গার কি, দেখো বলে দিই যে এখানে দরজা রয়েছে, ঠিক আছে, তার উপর কি থাকে, ছাদ থাকে। তো কি হয়ে যায়, এই দরজার উপর কেবলমাত্র এক খণ্ড পাথর বা একটি কাঠের টুকরো এভাবে সোজাসুজি লাগিয়ে কি করা হতো, এর উপরে ছাদটা দেওয়া হতো, ঠিক আছে। অর্থাৎ এই কেবলমাত্র একটি সোজাসুজি পাথরের ওপর বা কাঠের ওপর ছাদের ভর থাকতো, ঠিক আছে। কিন্তু সুলতানি যুগে কি শুরু হয়, খিলান পদ্ধতির শুরু হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে দরজা রয়েছে এই দরজাকে সোজাসুজি না রেখে এটাকে এইভাবে, অর্থাৎ দরজাটাকে এভাবে উল্টানো ইউ আকৃতির করে কি করা হতো, তার উপর ছাদের ভর দেওয়া হতো, ঠিক আছে। যার ফলে কি হতো, এই ছাদের উপর বড় বড় যে গম্বুজ অর্থাৎ ডোম, এই যে ডোম থাকে না, এই ধরনের বড় বড় বা ভারী ছাদ ধরে রাখা কি হতো, সহজ হতো, ঠিক আছে। তো এই ধরনের কাঠের অর্থাৎ সোজাসুজি দরজার উপর যে সোজাসুজি পাথর বা কাঠ রেখে তার উপর ছাদের ভর দেওয়া হতো, তার সেই পদ্ধতির পরিবর্তে কি করা হতো, দরজার উপর এইভাবে মিডিলটাকে গ্যাপ রেখে, ঠিক আছে, তার উপর উল্টানো ইউ আকৃতির করে তার উপর ছাদের ভর দেওয়া হতো। তো এই যে পদ্ধতি অর্থাৎ এই ধরনের দরজা তৈরি, ঠিক আছে, এই ধরনের পদ্ধতির পরিবর্তে একে কি বলা হয়, খিলান বলা হয়, ঠিক আছে। তো সুলতানি যুগে কি হয়ে যায়, খিলান পদ্ধতি প্রচলন হয়। এছাড়া কি গম্বুজ অর্থাৎ যে স্থাপত্য, সেই স্থাপত্যের যে উপরের ছাদ তার উপরে কি রাখা হতো, গম্বুজ রাখা হতো, ঠিক আছে, যেটাকে ডোমও বলা হয়, ঠিক আছে। তো তার উপর কি করা হতো, ডোম বা গম্বুজ দিয়ে কি করা হতো, স্থাপত্য নির্মাণ করা হতো। তো এই গেল প্রথম বৈশিষ্ট্য। তারপরে দেখো দ্বিতীয় ধর্মের ক্ষেত্রে বলা যায় যে চুনা পাথরের ব্যবহার, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ইট ও পাথরকে জোড়া দেওয়ার জন্য উন্নত মানের চুন সুরকরি মিশ্রণ এবং কি ব্যবহার করা হতো, যা বিশাল কাঠামো তৈরিতে সাহায্য হতো। তো বিশেষত বলা যায় যে এই যুগে স্থাপত্যের
কিসের চুনা পাথরের ব্যবহার শুরু হয়, ঠিক আছে। বিশেষত চুন সরপুরি মিলিয়ে বা মিশ্রণ ঘটিয়ে সেটাকে কি করা হতো, ইট ও পাথরকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে। এই গেল দ্বিতীয়তম বৈশিষ্ট্য। তারপরে দেখো তৃতীয়তম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয়েছে অলঙ্করণ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ইসলামে মূর্তি শিল্প নিষিদ্ধ, ঠিক আছে। নিষিদ্ধ থাকায় স্থাপত্যের গায়ে লতা পাতা, জ্যামিতিক নকশা এবং কি কোরআনের আয়াত খোদাই করা হতো। একে কি করা হতো, কি বলা হয় আবার, আরব্য অলঙ্করণ বা অ্যারাবিক্স বলা হয়, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে ইসলামে কি মূর্তি শিল্প বা মূর্তিকলা কি রয়েছে, নিষিদ্ধ রয়েছে, ঠিক আছে। তো এই যুগে কি করা হতো, স্থাপত্যগুলিকে অ্যাট্রাকটিভ করার জন্য সেই স্থাপত্যের হচ্ছে যে দেওয়ালে হোক বা গাত্রে হোক, ঠিক আছে, সেখানে বা স্থাপত্যের গায়ে বলা যায় বিভিন্ন জায়গায় দেওয়ালে, পিলারে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় লতা পাতা, এছাড়া জ্যামিতিক নকশা বা কোরআনের যে বিভিন্ন হচ্ছে যে নিদর্শনগুলি, সেগুলি কি করা হতো, সেগুলি খোদাই করা হতো, ঠিক আছে। সুন্দর করে কি করা হতো, অলঙ্করণ করা হতো। তো এই বৈশিষ্ট্য কোথায় প্রথম পরিলক্ষিত হয়, সুলতানি যুগে, ঠিক আছে, যে স্থাপত্যের গায়ে খোদাই করা, ঠিক আছে, কোনো কিছু। এর আগেও দেখা যায়, কিন্তু এই যুগেও এই স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এই যে অলঙ্করণ, ঠিক আছে। বিভিন্ন স্থাপত্যের অলঙ্করণের পদ্ধতি, এটিও হলো অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপরে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে উচ্চতা ও বিশালতা। বিশালতা তো এই স্থাপত্যের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য, যে সুলতানের স্থাপত্যগুলো সাধারণত অত্যন্ত বিশাল ও অত্যন্ত উচ্চ মিনার বিশিষ্ট হতো, ঠিক আছে। বৃহৎ বৃহৎ বা বলা যায় যে বড় বড় মিনার থাকতো, এবং কি এই যে স্থাপত্যগুলো তা কিন্তু বৃহৎ আকৃতিরও হতো। তো এটিও হলো অন্যতম একটি বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে দেখো সর্বশেষ বৈশিষ্ট্য রয়েছে যে বিচিত্র উপাদান। তো এক্ষেত্রে বলা হয়েছে যে লাল বেলে পাথর, হ্যাঁ, সুনিপম ব্যবহার করা হতো। তো এই যে স্থাপত্যগুলি, এগুলি বিশেষত লাল বেলে পাথর দিয়ে নির্মাণ করা শুরু হয়েছিল, ঠিক আছে, সুলতানি যুগে। তো এই গেল সুলতানি যুগের স্থাপত্য শিল্পকলার কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আজকে আমরা কেবলমাত্র একজন সুলতানের অবদান দেখিনি, যে কুতুবউদ্দিন আইবেক, তিনি হচ্ছে যে স্থাপত্য শিল্পে কতটা অবদান রেখেছিলেন, ঠিক আছে, বা তার নির্মিত স্থাপত্য ও শিল্পকলা নিয়ে। তো দেখো কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে বলা যায় যে তিনি কি, তাকে কি বলা হয়, দিল্লির সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা নয়, কিন্তু প্রতিষ্ঠাতা বলা হয়, ঠিক আছে, বা তাকে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়, ঠিক আছে। তো তার হাত ধরে ভারতবর্ষে কি হয়েছিল, সুলতানি যুগের সুলতানি যুগ প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো কুতুবউদ্দিন আইবেক তিনি হচ্ছে যে কি অবদান রেখেছিলেন, তো দেখো সেক্ষেত্রে বলা হয়েছে যে তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এটি হলো তার স্থাপত্য শিল্পের অন্যতম প্রধান নিদর্শন, ঠিক আছে, যে কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেছিলেন। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে এটি মূলত একটি বিজয় স্তম্ভ হিসেবে তৈরি করা হয়েছিল, এবং তুর্কিরা ভারতে তাদের আধিপত্য ও বিজয়ের প্রতীক হিসেবে এটি নির্মাণ শুরু করেন, ঠিক আছে। এছাড়া পাশের মসজিদ থেকে আজান দেওয়ার জন্য এটি ব্যবহৃত হতো। তো দিল্লিতে নির্মাণ করা হয়েছিল। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলকে নিজের সাম্রাজ্যভুক্ত করেন বা নিজ সাম্রাজ্যভুক্ত করেন, তখন তিনি তার এই জয়ের স্তম্ভ বা প্রতীক হিসেবে কুতুবউদ্দিন আইবেককে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন একটি স্থাপত্য নির্মাণ করেন, ঠিক আছে। তো মোহাম্মদ ঘুরির পরামর্শে কুতুবউদ্দিন আইবেক কিন্তু কি করেছিলেন, কুতুব মিনার নির্মাণ করেছিলেন, ঠিক আছে। কবে হচ্ছে যে দিল্লিতে নির্মাণ করেছিলেন, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেছিলেন, ঠিক আছে, মোহাম্মদ ঘুরির, অর্থাৎ তিনি সুলতান হওয়ার পূর্বেই, ঠিক আছে, 1206 খ্রিস্টাব্দের পূর্বেই তিনি কিন্তু এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে তিনি এই প্রথম তলাটি নির্মাণ করেছিলেন, এবং এর নামকরণ করা হয়েছিল কি, বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, ঠিক আছে। তো আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি যে এই কুতুব মিনারের নামকরণ কার নামকরণ অনুসারে করা হয়েছিল, কুতুবউদ্দিন আইবেক, কিন্তু প্রকৃতপক্ষে এটি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কি করা হয়েছিল, এর নাম রাখা হয়েছিল কি, কুতুব মিনার, ঠিক আছে। তো এটি হলো কুতুব মিনার, তার রচিত প্রধান বা বলা যায় যে প্রথম হচ্ছে যে স্থাপত্য শিল্প, ঠিক আছে। এছাড়া তিনি আরো কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন, ঠিক আছে, এক মিনিট, যেমন আলাইদিন কা ঝুপড়া, ঠিক আছে, এছাড়া কুয়াতুল ইসলাম মসজিদ। তো তিনি আরো কিছু হচ্ছে যে
স্থাপত্য নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো কুতুব মিনার ছিল তাদের বিজয় স্তম্ভ বা বলা যায় যে বিজয়ের প্রতীক। ঠিক আছে, ভারতবর্ষে নিজ সাম্রাজ্য বা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করার প্রতীক স্বরূপ তারা কি করেছিল, এই কুতুব মিনার নির্মাণ করেছিল। এছাড়া তিনি আরো কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো দেখো আর কিছু স্থাপত্য হলো কুয়াতুল ইসলাম মসজিদ, যেটা আমি একটু আগেই বললাম। এছাড়া কি আলাউদ্দিন ঝোপড়া। তো কুতুবউদ্দিন আইবেক এই তিনটি প্রধান স্থাপত্য নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো দেখো কুয়াতুল ইসলাম মসজিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এটি ভারতের প্রথম দিককার অন্যতম মসজিদ। ঠিক আছে, তো ইসলামের শক্তিমত্তা প্রদর্শনের জন্য এটি দিল্লির মেহরাতে কি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, এছাড়া বলা হয়েছে আলাউদ্দিন খান ঝোপড়া, এটা আবার কোথায় অবস্থিত, আজমিরে। তো রাজস্থানের আজমিরে এটি নির্মাণ করেছিলেন কে, কুতুবউদ্দিন আইবেক। এবং বলা হয়েছে যে কথিত আছে যে এটি মাত্র 2.5 দিনে নির্মাণ করা হয়েছিল বলে এর নাম কি, আলাউদ্দিন খান ঝোপড়া। ঠিক আছে, তো কুতুবউদ্দিন আইবেক কুয়াতুল ইসলাম মসজিদও নির্মাণ করেছিলেন কুতুব মিনারের পাশে। ঠিক আছে, তো এটি হলো তৎকালীন সময়ে অন্যতম একটি প্রধান মসজিদ। এছাড়া আলাউদ্দিন খান ঝোপড়া তিনি এই মসজিদটিও নির্মাণ করেছিলেন। এটি কোথায় নির্মাণ করেছিলেন, আজমিরে। তো কুয়াতুল ইসলাম মসজিদ ও কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, কিন্তু আলাউদ্দিন খান ঝোপড়া আজমিরে অবস্থিত। তো এটি কেবলমাত্র 2.5 দিনে নির্মাণ করা হয়েছিল বলে এর নাম কি, আলাউদ্দিন খান ঝোপড়া। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।